যে সারা পৃথিবীতে যত নৌবাহিনী আছে তাদেরকে একত্র করলেও তার চেয়েও 4 গুণ 5 গুণ বা 7 গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমেরিকান নৌবাহিনী। আমেরিকান নৌবাহিনী একটা শক্তিশালী ইউনিটের নাম হচ্ছে নেভি শিল্ড। এই নেভি শিল্ডটা একবার আকাশ, মাটি এবং সমুদ্র সব জায়গায় তাদের চরম নিয়ন্ত্রণ তারা করতে পারে। আপনি একবার কল্পনা করছেন যে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কেন হরমুজের জায়গাটাকে ক্লিয়ার করতে পারলো না? আশ্চর্যজনক বিষয় না? ইরান এবং আমেরিকার যুদ্ধের মানে সূত্রটা তৈরি হয়েছিল মূলত ইসরায়েলকে কেন্দ্র করে। ইসরায়েলই শুরু করেছিল। এখন হঠাৎ করে ইসরায়েল একেবারে নাই পর্যায়ে চলে গেছে, মানে অনেকটা নিস্তেজ। এর কারণটা কি আসলে? ধন্যবাদ। আপনি জানেন যে ইসরায়েল 28 ফেব্রুয়ারি যেদিন হামলা করে, ওই হামলার দিন ডোনাল্ড ট্রাম্প একটা ফান্ডিং, আমেরিকার রাজ্যে ফান্ডিংয়ের একটা মিটিংয়ে ছিল। ওইখানে গিয়ে আপনার স্টিভ উইটকফ এবং সিআইএর প্রধান যে ছিল তারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কানে কানে বলতেছিল যে ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করেছে। তো ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে উল্লাসিত হয়েছে। সে দ্রুত তাদের দুজনকে বললো যে তোমরা ওপেন এটা ডিক্লেয়ার করো, এবং ওই উপস্থিত সবাই কিন্তু করতালি দিয়ে এই জিনিসটা মেনে নিচ্ছে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম কি, ইসরায়েল কিন্তু প্যাট্রোনাইজ করে আপনার এই ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে নিচ্ছে। এই যুদ্ধে 3টা পক্ষ যদি আপনি বিবেচনা করেন, একটা হচ্ছে ইসরায়েল, একটা আমেরিকা, একটা ইরান। তিন পক্ষে কিন্তু 3 ধরনের ইন্টারেস্ট। আমেরিকার ইন্টারেস্ট কি? আমেরিকা ভূরাজনৈতিকভাবে সারা পৃথিবীতে হ্যাডমগিরি দেখাইতে গেছিল। সে কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, এবং ইসরায়েল তাকে ইনফরমেশন দিছে যে ইরান এখন একটা গণ অভ্যুত্থান পরবর্তী ইরানটা খুব দুর্বল অবস্থায় আছে, আমরা একটা অ্যাটাক করলেই ইরান একেবারে ধসে যাবে, তখন আপনার পুরো বিশ্বে সুনাম ছড়ায় যাবে। ভেনেজুয়েলা এবং ইরানকে যখন আপনি একসাথে সাইজ করবেন, এটা পৃথিবীব্যাপী যখন বার্তাটা যাবে, তখন কিন্তু আপনি সারা পৃথিবীতে অজেয় হয়ে যাবেন। এই আশা থেকে কিন্তু ভূরাজনৈতিক একটা ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা এখানে জড়াইছে। ইসরায়েল জড়াইছে কেন? এখানে ইসরায়েলের জড়ানোটা কিন্তু টোটালি ভিন্ন একটা বিষয়। ইসরায়েল কিন্তু এখানে ধর্মীয় আলোকে ধর্মযুদ্ধ হিসেবে এটাকে ঘোষণা করছে, এবং ধর্মযুদ্ধের আলোকে এই যুদ্ধে জড়াইছে। আমেরিকার জন্য এটা ভূ রাজনৈতিক যুদ্ধ, ইসরায়েলের জন্য কি এটা ধর্মযুদ্ধ। কারণ আপনি জানেন যে ইসরায়েলের যে ধর্মীয় গ্রন্থ, সেখানে কিন্তু গ্রেটার ইসরায়েল ধারণাটাকে তারা বারবার আনে। যে গ্রেটার ইসরায়েল সম্বন্ধে আমরা 2টা ধারণা আছে, তাদের পতাকার ক্ষেত্রে 2টা ধারণা আছে। একটা হচ্ছে তাদের পতাকায় যে 2টা আনুভূমিক যে নীল রেখা, একটাকে বলা হয় নীল নদ, আর একটা বলা হয় আপনার ফুরাত নদী। এই 2 নদীর মাঝখানে যত এরিয়া আছে সেটা হচ্ছে আপনার জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিরিয়া, এইসব জায়গার ভূমিগুলা তাদের নিজস্ব ভূমি হিসাবে তারা দেখিয়ে এবং এগুলোকে দখল করে নেবে ভবিষ্যতে। এই জন্য কিন্তু তারা এই ভূমিকাটা দেখায়। এটা ঠিক আবার আরেকটা ব্যাখ্যা আছে যে না, এই 2টা রেখা কিন্তু শুধু যে এই 2টা নদীর মাঝখানের অংশ না, এটা যে দেখবেন যে ইসরায়েলি যারা ধর্মযাজক বা খ্রিস্টান ধর্মযাজক, তারা সাদা কাপড়ের উপর একটা নীল পাইট দেওয়া পরে, এটাকে তারা মার করে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে এই গ্রেটার ইসরায়েল ধারণা কিন্তু তার ধর্মীয় গ্রন্থ থেকে আনা। তার মানে এই যুদ্ধটা কিন্তু ইসরায়েলের জন্য হচ্ছে ধর্মযুদ্ধ। ঠিক আবার ইরানের জন্য যদি এই যুদ্ধটা আপনি কল্পনা করেন, ইরানের জন্য কিন্তু এই যুদ্ধটা কী যুদ্ধ? অস্তিত্ব রক্ষা বা সার্বভৌমত্বের যুদ্ধ। তার মানে 3 জনের কিন্তু 3 ধরনের ইন্টারেস্ট। এই 3 ধরনের ইন্টারেস্ট থেকে কিন্তু ইসরায়েলের মতো করে সরে গেছে। মানে সে এখন বুঝতেছে যে আসলে ইরানকে আমরা যেভাবে মনে করছিলাম একটা দুর্বল রাষ্ট্র, আসলে কিন্তু ইরান অনেক 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 বেশি শক্তিশালী রাষ্ট্র। যার কারণে ইসরায়েল প্রথম ইরানের সাথে লাগার পর, ইরান এবং ইসরায়েল পাল্টা হামলা করার পর 2 পক্ষ কিন্তু এখন নীরব হয়ে গেছে। আপনি দেখবেন লাস্ট 65 দিন বা 70 দিন চলতেছে আজকে, ইরান ইসরায়েলের মধ্যে কোনো পাল্টা হামলা হয় না। এটা 2টা কারণ হতে পারে। আপনার ইরান হামলা করতেছে না এই জন্য যে যেহেতু 27 অক্টোবর নেতানিয়াহুর নির্বাচন, হামলা করলে নেতানিয়াহুর সিকিউরিটি ক্রাইসিস দেখে আবার জয়যুক্ত হয়ে যেতে পারে, এই জন্য সে চুপ আছে। আর ইরান আবার এটাও চিন্তা করছে যে একসাথে 2 ফ্রন্টে যুদ্ধ করা তো কঠিন, আমেরিকা এবং ইসরায়েলের সাথে, যার কারণে ইসরায়েলের সাথে হামলা করা বাদ দিছে। আর ইসরায়েল হামলা করতেছে না ভয়ে, যে আবার যদি আমি হামলা করি তাহলে এমন আছে আমার অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে ইরানের পাল্টা হামলায়, যার কারণে ইসরায়েলের পাল্টা হামলাটা হচ্ছে আপনার ভয়ে করতেছে। এখন আপনার এই 27 অক্টোবর পর্যন্ত আপনার এই ইসরায়েল এই বিষয়টা নিয়ে চুপচাপই আছে। আমার ধারণা 27 অক্টোবরে যদি বেঞ্জামিন নেতানিয়াহু নির্বাচিত হয়, তাহলে ইরান এবং ইসরায়েল যুদ্ধ ভিন্ন মাত্রায় যাবে এবং ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আর যদি বেঞ্জামিন নেতানিয়াহু নির্বাচিত না হয়, তাহলে সেটা ভিন্ন ইস্যু তৈরি করবে। আপনি জানেন এই যে কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে, একজন প্রফেসর, ওনার নামটা হচ্ছে রাজ সেগাল, সে একজন ইসরায়েলি আপনার ইসরায়েলি নাগরিক এবং আমেরিকান নাগরিক।
তাকে মার্কিন একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে সে নিয়োগপ্রাপ্ত হয়েছিল, তাকে নিয়োগ দেয় নাই। ইসরায়েলি এআই প্যাকের যে লবি তাকে কোনোভাবে ওইখানে মার্কিন ইউনিভার্সিটিতে নিয়োগপ্রাপ্ত হতে দেয় না। এই জন্য তারা সে নাকি হলোকাস্ট নিয়ে একটা বিভ্রান্তকর তথ্য দিছে, মানে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিভ্রান্তকর তথ্য দিছে। এই জন্য সে ইহুদি নাগরিক হওয়ার পরও তার এই আটকায় দেয়, এবং ওই নাগরিক যখন সংক্ষুব্ধ হয়ে আদালতে যায়, আদালত তাকে $2.5 লাখ জরিমানা দিতে বলছে ইউনিভার্সিটিকে, কিন্তু তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে কোনো ডিক্লারেশন আদালত দেয় নাই। এবং আপনি জানেন যে তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ইসরায়েলের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, প্রজেক্ট অ্যাস্থার মানে হচ্ছে ইসরায়েলের সাবেক বাইবেলের একটা ইয়া থেকে উদ্ধৃত নেওয়া একজন রানী অ্যাস্থার, তার নাম অনুসারে। এই প্রজেক্ট অ্যাস্থারের কাজ হচ্ছে সারা বিশ্বে কারা ইসরায়েল বিরোধী কথা বলে, কারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়, সেটা ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, যুক্তরাষ্ট্রের কোনো ইউনিভার্সিটি কলেজ হোক, সারা বিশ্বের বড় বড় যারা মানে বুদ্ধিজীবী তাদের প্রতি তারা তীক্ষ্ণ নজর রাখে। যারা এদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা বা সত্য কথাও যদি তারা ছড়ায় তাহলে তাদেরকে তারা টার্গেট করে ফেলে, এবং তাদেরকে সারা বিশ্ব থেকে তারা বিভিন্ন ফ্যাসিলিটি থেকে তাকে করে ফেলে, আইসোলেট করে ফেলে। এবং আপনি জানেন যে আমেরিকার ইউনিভার্সিটি এবং কলেজে ফিলিস্তিনের পক্ষে মিছিল করছিল পতাকা নিয়ে। এই মিছিল করার কারণে আমেরিকার ইউনিভার্সিটি এবং কলেজের সকল ডোনেশন ফান্ড তারা কেটে দিছে, এবং ওই যে টিভি এগুলো দেখাইছে ওই টিভির ফান্ডগুলো তারা কেটে দিছে। টিভির মানে বিভিন্ন যে ফান্ডিং আসতো বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে তারা করে দিছে। এবং টিকটকে আপনি জানেন যে সারা বিশ্বের টিকটকেই এই গাজার যে গণহত্যাটা টিকটকের মাধ্যমে সারা পৃথিবী এটা দেখছে। সেই টিকটককে তারা শুধু নিষিদ্ধ করে নাই, টিকটককে কীভাবে ধ্বংস করা যায়, টিকটককে কীভাবে সাইজ করা যায়, এটার জন্য ওই অ্যাস্থার প্রজেক্ট তারা কাজ করতেছে। আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে এটা একটা সামারি হচ্ছে এরকম যে ইহুদি বিরোধী যে কথা বলবে সে হচ্ছে আপনার বড় ধরনের ক্রিমিনাল, তাকে কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না। সেই লবিটা যখন আপনার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনার এই আমেরিকার এই পুরা বাহিনীটাকে নিয়ে ইরানের দিকে আটকে দিল, আপনি জানেন সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কাদের জানা আছে কিনা? সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হচ্ছে আমেরিকান নৌবাহিনী। কীরকম শক্তিশালী এটা যারা বড় বড় নেভি এক্সপার্ট তাদের কাছে আমি যখন জিজ্ঞেস করলাম, একজন নেভি এক্সপার্টের কাছে আমি জিজ্ঞেস করছি যে আমেরিকার নেভিটাকে আমি কীভাবে শক্তিশালী চিন্তা করতে পারবো, সে আমাকে বলল যে সারা পৃথিবীতে যত নৌবাহিনী আছে তাদেরকে একত্র করলেও তার চেয়েও 4 গুণ 5 গুণ বা 7 গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমেরিকান নৌবাহিনী। এবং আমেরিকান নৌবাহিনী একটা শক্তিশালী ইউনিটের নাম হচ্ছে নেভি শিল। আপনার জানা আছে কিনা? নেভি শিল মানে হচ্ছে SEAL। এটা মানে কি? SE মানে হচ্ছে সি, এ মানে হচ্ছে এয়ার, আর এল মানে হচ্ছে ল্যান্ড, অর্থাৎ সি এয়ার ল্যান্ড। এই নেভি শিলটা একবার আকাশ, মাটি এবং সমুদ্র সব জায়গায় তাদের চরম নিয়ন্ত্রণ তারা করতে পারে। আপনি একবার কল্পনা করছেন যে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কেন হরমুজের জায়গাটাকে ক্লিয়ার করতে পারলো না? আশ্চর্যজনক বিষয় না? সহজ বিষয়। এই নেভি সিল সারা জীবন তারা ট্রেনিং দিয়ে আসছে, তাদের প্রশিক্ষণ হচ্ছে গভীর সমুদ্রের উপরে, কিন্তু হরমুজটা কিন্তু গভীর সমুদ্র না, একটা অগভীর সমুদ্র। এখানে তারা শক্তিশালী সাবমেরিন ঢুকাইতে পারতেছে না, শক্তিশালী যুদ্ধজাহাজ ঢুকাইতে পারতেছে না, এয়ারক্রাফট ক্যারিয়ার ঢুকাইতে পারতেছে না। আর ইরান কি করতেছে? তাদের ছোট ছোট স্পিড বোট এবং তারা বড় বড় সাবমেরিন না, ডলফিন আকৃতির সাবমেরিন বানিয়ে দিয়ে একেবারে মার্কিন নৌবাহিনীকে হ্যাস্তন্যস্ত করে এখান থেকে যেভাবে সরানোর দরকার তারা সরিয়ে ফেলতেছে। আলটিমেটলি আমরা যেটা বুঝলাম বা আমাদের যেটা আলোচনা, যেটা আপনি প্রশ্ন করলেন যে এখন আপনার এই ইসরায়েল কেন হারিয়ে যাচ্ছে, ইসরায়েল হারিয়ে যাচ্ছে না, ইসরায়েল এই যুদ্ধে চুপচাপ আছে। অক্টোবরের 27 তারিখ পর্যন্ত তারা চুপচাপ থাকবে। তবে আমার যেটা ধারণা যে অক্টোবরে যদি তারা নির্বাচনের ফলাফলের উপর ডিপেন্ড করবে পরবর্তী পদক্ষেপ, এবং চুপচাপ থাকা ছাড়া এখন ইসরায়েলের কিন্তু আর কোনো গতি নাই। আমি আপনার একটা অনুষ্ঠানে বলছিলাম যে ইসরায়েল তো ছোট একটা দেশ, মাত্র 20,770 কিলোমিটার তাদের আয়তন। সেখানে মানে আপনার চট্টগ্রাম বিভাগ থেকেও ছোট, ঢাকা বিভাগ থেকে একটু বড়। এই দেশটার মধ্যে যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর সংখ্যা যদি আপনার ওদের বাউন্ডারি লেভেলে, ওদের চারদিকে তো মুসলিম কান্ট্রি, সেখানে তাদের সীমান্তে পাহারা দিতে হয়েছে। এখন তাদের লেবাননে বিশাল সংখ্যক আর্মি এঙ্গেজ, এবং গাজায় তাদের বিশাল সংখ্যক আর্মি এঙ্গেজ। তারা সব দিক দেখে এঙ্গেজে আছে, চাইলেও তারা এখন ইরানের সাথে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য তাদের নাই। যার কারণে ইসরায়েল এখন আলোচনার বাইরে আছে। তবে এই আলোচনাটার বাইরে সে বেশি দিন থাকবে না। ইসরায়েল কিন্তু আপনার এই যে মক্কা চুক্তি যেটা হয়েছে এটাকে মানে শেষ করে দেওয়ার জন্য যত ধরনের পলিসি মেক করা দরকার সেগুলো তারা পলিসি মেক করতেছে, এবং অন্য অন্য যে ষড়যন্ত্র তথ্য যেটা তাদের রয়ে গেছে সেটা কিন্তু তারা যেভাবে ছড়ানোর দরকার এখনও তারা ছড়িয়ে যাচ্ছে। সর্বশেষ যদি বিষয়টা আমরা তুলে ধরি,
আপনি তুলসী গেভার্ডের যে লাস্ট রিপোর্টটা প্রকাশ করলো, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সেটা কিন্তু একটা অ্যালার্মিং একটা রিপোর্ট। সেই রিপোর্টে তুলসী গেভার্ড বারবারই ডোনাল্ড ট্রাম্পকে বলছিল যে আপনারা এই ইসরায়েলের কথায় ইরানে হামলা করেন না। ইরানে যদি আপনারা হামলা করেন এবং আলী খামেনিকে যদি হত্যা করেন, তাহলে পরবর্তী যে নেতৃত্বটা তৈরি হবে সেটা হবে আরও অ্যাগ্রেসিভ এবং তারা পরমাণু বোমা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। এবং আজকে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে বর্তমান যে নেতৃত্বটা আছে সেই নেতৃত্বটা কিন্তু আমেরিকার কোনো নেতৃত্বকে মানছে না, সারা বিশ্বের কোনো নেতৃত্বকে তারা মানছে না। তারা এখন চরম পন্থা অবলম্বন করতেছে তাদের নিজের দেশের অস্তিত্ব রক্ষার্থে, তাদের নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, তাদের দেশের সিকিউরিটি রক্ষার্থে তারা কিন্তু এখন ভয়ঙ্কর আকার ধারণ করছে। এবং আমাদের যে ধারণা যে এই যে ডি ঘোষণা করেছে, যেটা অর্থনৈতিক যুদ্ধ, এই যুদ্ধ থেকে তারা সরাসরি বলছে এই যুদ্ধে যারা পার্টনার হবে, যারা এই যুদ্ধে আমেরিকার পক্ষ অবলম্বন করবে, তাদের উপর ইরান যুদ্ধ চাপায়া দিবে। এবং আইআরজিসির যে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট, আপনি জানেন যে আমেরিকা পৃথিবীর একমাত্র দেশ ইরান যাদের প্যারালাল দুইটা বাহিনী, আর্মি বাহিনী, প্যারালাল আর্মি বাহিনী। সারা পৃথিবীতে কারোই দুইটা প্যারালাল আর্মি বাহিনী না, একটা হচ্ছে আইআরজিসি আর একটা হচ্ছে নিয়মিত সেনাবাহিনী তাদের। এবং নিয়মিত সেনাবাহিনী আইআরজিসির মধ্যে আবার তিনটা ভাগ আছে, সেনা, নৌ, বিমান এবং আরেকটা হচ্ছে অ্যারোস্পেস। আমরা শুধু আইআরজিসির অ্যারোস্পেস যে বাহিনীটা, অর্থাৎ তাদের ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র হামলাগুলো দেখছি, তাদের আর্মিও দেখি নাই, নেভিও দেখি নাই, এয়ারফোর্সও দেখি নাই, প্যারালাল আর্মি যেটা সেটাও দেখি নাই। এগুলি সব রিজার্ভ আছে। আমেরিকা জানে এই জায়গায় গিয়ে মাস্তানি করলে আমেরিকার অস্তিত্ব সংকটে পড়বে। যার কারণে কিন্তু আমেরিকা এই ইরানের জনগণকে ভালোবাসে যে যুদ্ধ থেকে বিরত আছে, ব্যাপারটা এরকম না। আমেরিকার নাই মিডল ইস্টে কোনো আপনার ঘাঁটি, আমেরিকার সৈন্য মারা যাচ্ছে হাজার হাজার, মানে শয়ে সৈন্য মারা যাচ্ছে। আমেরিকার আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেছে, তাদের কী বলে এটাকে, ল্যান্ড ফোর্সে যদি তারা অ্যাটাকে যায় তাদের অস্তিত্ব সংকটে পড়বে। সব মিলিয়ে আমেরিকা ভয়ঙ্কর একটা চাপে পড়ে গেছে। এই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমেরিকা একটা পথ খুঁজছে উইন উইন সিচুয়েশন তৈরি করার জন্য। আমার যেটা মনে হয় যে এই কারণে আমেরিকা ইসরায়েলকে এখন অ্যাভয়েড করতেছে, আলোচনায় ইসরায়েলকে ডাকতেছে না। ইসরায়েলও বুঝতেছে যে এই যুদ্ধ জড়ায় আসলে তাদের একটা বড় ধরনের বোকামি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যার কারণে ইসরায়েল এখন আর আগের মতো যে তারা ফেনা তুলে ধরতো, কিছুক্ষণ পরপর ফেনা তুলতো, সেই ফেনার এখন তারা তুলতেছে না। আমার ধারণা অতি দ্রুত এই যুদ্ধটা যদি একটা মীমাংসায় পৌঁছে যায় এবং মীমাংসা হওয়ার পথে, তাহলে কিন্তু ইসরায়েলকে যে মিডল ইস্টে একটা চরম শক্তি ভাবা হতো, সে ইসরায়েলের আর সেই শক্তি থাকবে না। ইসরায়েলটা নির্বিশ্বাপ হয়ে যাবে। বিশ্বাপ থেকে ইসরায়েল এখন মিডল ইস্টে নির্বিশ্বাপ হয়ে যাবে এবং তাকে তার রংবাজি, তার যে আগে একটা হুঙ্কার দিলে অন্য অন্য দেশ ভয় পেয়ে যেত, এই ভয় পাওয়াটা সবার কমে যাবে। এখানে নতুন একটা আধিপত্য পরাশক্তি গড়ে উঠতেছে ইরান।